দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ জানাই এমএলএম জিজ্ঞাসা। আজ আপনাদের সাথে আছি আমি মিঠুন মুস্তাফিজ। বরাবরের মতোই মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর নানা দিক নিয়ে কথা বলবেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। দর্শক আপনারা জানেন সাম্প্রতিককালে ডেস্টিনি গ্রুপের মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসা নিয়ে যে নানাবিধ প্রশ্নের সৃষ্টি হচ্ছে, গণমাধ্যম বলা হচ্ছে, সে সকল বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। মিস্টার আমিন, আপনাকে আলোচনায় স্বাগত জানাই। সাবেক সেনা প্রধান, ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুন রশিদ, চেয়ারম্যান ডেস্টিনি গ্রুপ আপনি, এবং পরিচালকদের ব্যক্তিগত হিসাবে গ্রাহকদের কোটি কোটি টাকা স্থানান্তর করা হয়েছে মর্মে তথ্য উপস্থাপন করা হয়েছে দুদকে। সে বিষয়ে খবর ছাপানো হয়েছে, বলা হচ্ছে কয়েকটি পত্রিকায়। প্রথম কথা হচ্ছে, আমি এই সংবাদটি দেখার পরে আমি নিজে একটা দায়িত্ব দিয়েছি। আজ সকালে আমাদের একটি প্রিন্ট মিডিয়া আছে, সেখান থেকে আমি 3 জন সাংবাদিককে একটা দায়িত্ব দিয়েছিলাম যে প্রত্যেকবারে দেখা গেছে যে দুদক আমাদেরকে কোনো চিঠি তো দেবেন না, কারণ ওনারা আমাদেরকে কোনো একটা কারণে হয়তো পছন্দ করেন না। তো তথ্যগুলো দিচ্ছেন গণমাধ্যমকে, তা আপনারা যেহেতু গণমাধ্যম, আপনারা জান যে বিষয়টা কি। আমাকে যেটা রিপোর্ট করা হয়েছে সন্ধ্যার সময়, আমাদের একজন সাংবাদিক ক্রাইম রিপোর্টে বললেন যে দুদকের প্রায় সবাই অস্বীকার করেছেন এই মর্মে যে আজকের যে গণমাধ্যমগুলোতে যে লেখা এসেছে এইগুলো ওনারা এইভাবে বলেন নাই, যেভাবে লেখা আসছে। কেবলমাত্র দুদকের একজন উচ্চ পর্যায়ের ব্যক্তি অনেকবার ওনাকে জিজ্ঞাসাবাদ করার পরে এক পর্যায়ে উনি স্বীকার করলেন যে একটি প্রথম শ্রেণীর গণমাধ্যমকে একটা লিখিত স্টেটমেন্ট দিয়েছেন বটে, তবে ওটা হুবহু ছাপানো হয়নি, এটা ওনার দাবি। তখন ওনাকে প্রশ্ন করলেন যে আপনি পুরো তদন্ত শেষ করেছেন? উনি বললেন না। তাহলে আপনি কেন এটা গণমাধ্যমকে দিলেন? সে তদন্ত শেষ করে সবাইকে দিতেন, আমাদেরকে দিতেন, আমরা ছাপাতাম, আমরা গণমাধ্যম। যাই হোক, সংক্ষেপ করছি যেটা, সেটা হচ্ছে প্রথমত যেহেতু দুদক এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদেরকে কোনো অভিযুক্ত করে চিঠি দেয়নি, তাই এটাকে আমাদের পক্ষে গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেটা করতে পারি, শুধু আমরা সময় কাটানোর জন্য কিছুটা আলাপ আলোচনা করতে পারি গণমাধ্যমে কি লিখেছে সেটা নিয়ে। কারণ গণমাধ্যমের লেখা কিন্তু আইনি কোনো এর মধ্যে পড়ে না, অভিযোগের বিরুদ্ধে পড়ে না। এখন কথা হচ্ছে, এই অভিযোগের অধিকাংশই যেভাবে উপস্থাপন করা হয়েছে এটা বিভ্রান্তিমূলক, এটা অতি কাল্পনিক এবং এটার সাথে সত্যতার যথেষ্ট ঘাটতি আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু সত্য কথা বলা হয়েছে, যেমন আমাদের নামগুলো ঠিক মতো লেখা হয়েছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যাগুলো ঠিক মতো লেখা হয়েছে। আর যখনই এক জায়গায় এসে বলা হচ্ছে যে গ্রাহকদের টাকা রফিকুল আমিনের অ্যাকাউন্টে 26 কোটি চলে গেছে, এই কথাটা একেবারে নিজস্ব বানানো। কারণ আমাদের যে গুড অ্যাকাউন্টিং প্র্যাকটিস করা হয়, 26 কোটি তো দূরের কথা, 2600 টাকা কিভাবে ট্রান্সফার করবে? কারণ দেয়ার আর লট অফ চেক পয়েন্ট, লট চেক পয়েন্ট শুরু হয় কিন্তু ম্যানেজার অ্যাকাউন্টস অথবা জিএম অ্যাকাউন্টস থেকে। এখন জিএম অ্যাকাউন্টস যদি আমার সাথে ডিসএগ্রি করেন যে এটা নট গুড প্র্যাকটিস, এখানে ডু এনিথিং, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমরা কখনোই কোনো পরিচালকের অ্যাকাউন্টে টাকা নিতে পারি না যদি সেই চেকটি একটা প্রপার ডিপার্টমেন্ট থেকে একটা ভাউচার এগেইনস্টে ক্লেম না হয়ে আসে এবং কমপক্ষে 2 জন সই না করে। আবার আসেন, ওই ভাউচারটিও তৈরি হতে হবে একটি বোর্ডের সিদ্ধান্ত দ্বারা। তার মানে বোর্ডে মিটিং হতে হবে, মিটিং একটা সিদ্ধান্ত হতে হবে। তার মানে এখানে যে অনেকগুলো তথ্য দেওয়া আছে, অবশ্যই আমাদের অ্যাকাউন্টসে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এবং সেই কোটি কোটি টাকার লেনদেনের কতগুলো খাত আছে। একটা হচ্ছে যেমন আমরা নিজেরা শেয়ার হোল্ডার, আমরা ডিভিডেন্ড অর্জন করি। দ্বিতীয়টি হচ্ছে আমরা যখন পণ্য বিক্রি করি কমিশন পাই, এটা এক ধরনের আয় আছে। তৃতীয়টি হচ্ছে আমরা কিন্তু ইনসেন্টিভ পাই, আমরা তো শুরুই করেছি নিজেরা ডিস্ট্রিবিউটর হিসেবে। যেমন আমি বলেছি, আপনার একটি গণমাধ্যমে দেখেছেন, আমি দাবি করেছি আমি নিজে একজন ডায়মন্ড পরিবেশক। শুধু আমরা কি করি, যেহেতু আমরা কোম্পানির পরিচালনা পর্ষদে আছি 5-6 জন যারা ডায়মন্ড, আমরা কখনোই স্টেজে উঠে আমরা আমাদের রিকগনিশন নেই না, আমাদেরকে কে দেবে? তাই আমরা এই রিকগনিশন নেওয়া, ক্রেস্ট নেওয়া, ফর্মালিটি গুলো বাদ দিয়ে আমাদেরকে শুধু ইনসেন্টিভটা দিয়ে দেওয়া হয় একেবারে আনঅফিসিয়াল ওয়েতে, মানে যাতে করে এটা পাবলিকের কাছে এটাকে মনে না করানো হয় যে মালিকেরা এখানে সেলিব্রেশন নিতে আসছে, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু বি কনসিডার এজ এ সেলিব্রিটি। আমরা বরং যারা অ্যাবসলিউটলি ডিস্ট্রিবিউটর পরিবেশক তাদেরকে এনকারেজ করার জন্য আমরা এই কাজটা করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে, যেই আমি খুব সংক্ষেপে বলবো এই জন্য, কারণ এখানে অনেকগুলো বিভ্রান্তিকর কথাবার্তা আছে। আমি চেষ্টা করবো যদি দুদক সত্যি সত্যি আমাদেরকে তলব করে, আমি একবার সেখানে প্রশ্নটা যে পরিচালকদের ব্যক্তিগত হিসাবে
গ্রাহকদের কোটি কোটি টাকা স্থানান্তরের বিষয়ে যে অভিযোগটি করা হচ্ছে, এই বিষয়টিকে খতিয়ে দেখার জন্যই দুদক আপনাকে তলব করবে। দুদক এখন পর্যন্ত কোনো চিঠি দিয়েছে কিনা, কিংবা কোনো ধরনের যোগাযোগ? না, আমরা কোনো চিঠি পাইনি, যোগাযোগ পাইনি। তবে কথা হচ্ছে এই সুযোগই নেই। বা আমি যদি আমি অগ্রিম ধন্যবাদ দেবো দুদক যদি আগামীকালই আমাদেরকে তলব করেন, খুব খুশি হবো। কারণ এই বিষয়টার একটা দ্রুত সমাধান হওয়া দরকার। কারণ উনি যদি ডাকতেও 7 দিন সময় ক্ষেপণ করেন, তাহলে আমার ক্রেতা পরিবেশকরা আরো সাফার করবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমাদের এই বিষয়ে যত তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে, আমরা নয়, পরিবেশকরা উপকৃত হবে, কোটি কোটি লোক উপকৃত হবে। কারণ এই সিদ্ধান্তের জন্য তারাও কাজ করতে পারছে না। তাই আমি দুদকের কাছে অগ্রিম ধন্যবাদ দিয়ে বলবো, আমাদেরকে দ্রুত ডাকুন। যদি আপনাদের চিঠি দিতে যদি আপনাদের কোনো সময় ক্ষেপণের কোনো ব্যাপার স্যাপার থাকে, ফোন করে ডাকুন যে আপনারা আসেন, দেখা করেন, আপনাদের এগুলা কিছু কোয়ারিজ আছে। এবং আমি নিশ্চিত এই কোয়ারিজ গুলো নিয়ে যখন ওনাদের সাথে আলোচনা করা হবে, ফলাফল কি হবে আমি অগ্রিম বলে দিতে পারি। সেটা হচ্ছে ওনারাই বুঝবেন যে ওনাদের যে চিন্তা বা যে বিভ্রান্তিমূলক আইডিয়া ডেভেলপ করেছে, ওটা ওনারা পরিষ্কার হয়ে যাবেন। কিভাবে জানি, যেমন আমরা যখন কোনো MLM বিজনেসের সেমিনার করতে যাই, যে কোনো নতুন লোক কিন্তু বিভ্রান্ত হয়, পরে বেশ কয়েকবার ডিসকাশন করে উনি বুঝতে পারেন যে না, বিষয়টা এখানে সুযোগটা আমরা। আমাদের কাছে যে তথ্য আছে যে দুদকের তদন্ত দলের সদস্য কিংবা তদন্তের সাথে সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাকরাইলের অফিসে গেছেন, কথা বলেছেন এবং বেশ কিছু কাগজপত্র পেয়েছেন এবং জব্দ করেছেন। উনি কাকরাইল মিথ্যা এটা? কারণ কাকরাইলের অফিসে তো আমি অফিস করি না তো আজকে অনেকদিন। আমি তো বসি নাসির টাওয়ারে, সবাই জানে। নাসির ট্রেড সেন্টার একদিন দুদক থেকে 3 জন অফিসার একসাথে আসছেন, হেডেড বাই 1 ডাইরেক্টর নাসির ট্রেড সেন্টারে। উনি যখন আসলেন অ্যারাউন্ড 2টার দিকে, বোধ হয় 1টা বা 2টার দিকে হবে, এই প্রথম আসলেন উনি, তাও পত্রপত্রিকা লেখালেখি পাইনি। উনি এসে অত্যন্ত ভদ্রভাবে বললেন যে আমরা দুদক থেকে এসেছি, আপনার সাথে কিছু কথা আছে, আপনার গেস্টদেরকে বিদায় করবেন। ওদেরকে বিদায় করলাম। ওনারা কিন্তু প্রথম বসলেন, তারপর আমাকে বললেন যে আপনি তো দেখলেন পেপারে লেখালেখি আসছে, আমরা আপনার কাছে কোয়ারিজটা দিলাম, এই কাগজগুলো যত তাড়াতাড়ি করেন পারলে কিছু এখন আমাদেরকে দিয়ে দেন। মজার ব্যাপার হচ্ছে আমরা ওই দিন উপস্থিত ক্ষেত্রে ওনার হাতে অনেকগুলো কাগজ দিয়ে দিলাম। কত ধরনের কাগজ? অনেক ধরনের উইদিন 15 মিনিট দিয়ে দেওয়া হলে উনি খুব খুশি হয়ে গেছে। বলে আর কি কাগজ বাকি আছে? বলে আপনারা এত আপডেট। আমি বললাম দেখেন, আপনারা যে আসবেন, আমরা তো বুঝি গোয়েন্দা সংস্থাগুলো আসবে, আমাদের কাগজপত্র রেডি নিয়ে থাকতে অসুবিধা কি? শুধু 2-1টা কাগজ মিসিং আছে, এগুলো পড়ে দিচ্ছি। 2-1টার মধ্যে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আরো কি। এবং ওই দিন আমি আবার ওনার সাথে একটু ফান করতেছিলাম যে আপনি আসবেন এটা জেনে আমি কিন্তু অফিসে আসার আগে আমার সমস্ত ব্যাংক স্টেটমেন্ট উঠে দিয়েছি আপনাদের, ওটাও দিলাম। উনি ওটা নিয়ে খুব হিউমার করতেছেন। তো আমার কথা হচ্ছে ওনারা ওই একবারই আসছেন আমাদের নাসির কাকরাইল হচ্ছে আপনার মাল্টিপারপাসের হেড অফিস, ওখানে কোনো দুদকের কোনো অফিসারের সাথে আমার বসা হয়নি। গণমাধ্যমকে কেউ যদি এটা বলে থাকে তাহলে ওরা মিথ্যা বলেছে। আর গণমাধ্যম যদি নিজে নিজে কাহিনী তৈরি করে, আমি বলবো দোষী সরি ফর দ্যাট, মিথ্যাচার করে জনগণকে ধোঁকা দেওয়ার সংবাদ পরিবেশন। আপনি বলছেন যে দুদককে প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য দিয়ে ডেস্টিনি সহযোগিতা করেনি, কথাটি মিথ্যা? একদম মিথ্যা। দুদক নিজে স্বীকার করেছে যে আমাদেরকে সহযোগিতা করছে। আজকে আমাদের একটা পত্রিকা আছে, সেখানে নিউজ পয়েন্ট দেখবেন পরিষ্কার লিখছে, দুদকের কমিশনার বলছে না, ডেস্টিনির কাছে যখন যা চাওয়া হচ্ছে তারা দিচ্ছে, 2-1 দেরি করে দিচ্ছে, এটা খুবই স্বাভাবিক। আমরা পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি। এখানে বলা হচ্ছে দুদকের প্রতিবেদনে যেটি তারা তৈরি করেছে, এখনো সেটা সাবমিশনের কি অবস্থা আমরা জানি না। 2000 সাল থেকে 2012 সালের এপ্রিল পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেড 66টি হিসাবের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে 3,595 কোটি 66 লাখ এবং বিভিন্ন ভাবে উত্তোলন করেছে 3,588 কোটি 47 লাখ। মানে ওরা, আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ওনারা এটাকে লেনদেনটাকে ঘুরিয়ে বলেছেন। মানে গ্রাহক জমা দিয়েছে, আমরা পণ্য দিয়েছি, আবার সেই টাকা কাউকে দিয়েছে। এটা খুবই একটা ন্যাচারাল ব্যাপার। আমার মনে হয় না যে এই ফিগারটা ভুল আছে বা আমাকে দেখতে হবে। আমি যদি কাগজ দেখি, এত কম ব্যবসা করেছি মনে হয় না, আমরা আরো বেশি ব্যবসা করেছি। এখানে কত, 3,000 কত? এটা 3,595 কোটি। আমার মনে হয় আমরা যদি বসি ফিগারটা এরকম অথবা তারও বেশি হবে। এই জন্য বেশি হবে। আমি যতটুকু জানি কম বেশি আমরা টোটাল পুরো গ্রুপ টার্ন ওভার হয়েছে গত 11 বছরে 5,800 কোটি টাকার কম নয়। কিন্তু এখানে 3,000। আপনি বলছেন যে আপনারা যা ব্যবসা করেছেন তার সাথে কম অঙ্ক এখানে আসছে। কারণ তাইলে এটা কি একটা কোম্পানি কিনা, তাহলে ঠিক আছে। আর যদি একটা কোম্পানি না হয়, টোটাল গ্রুপকে বলা হয়, তাহলে অঙ্কটা কম আছে। আমরা বিষয় নিয়ে আরো বিস্তার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন MLM জিজ্ঞাসা, কথা বলছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। দেখতে থাকুন, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন এমএলএম জিজ্ঞাসা। কথা বলছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আহমেদ। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে 3,595 কোটি 66 লাখ টাকা 2006 সাল থেকে 2012 সাল পর্যন্ত ডেস্টিনি ট্রি প্লান্টেশন প্রকল্পের নামে জনগণের কাছ থেকে 133টি ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে 921 কোটি টাকারও বেশি এবং বিভিন্নভাবে উত্তোলন করা হয়েছে 900 কোটি টাকা। এই ব্যাখ্যাটাকে আপনি কিভাবে? এটা কোনো অভিযোগের মধ্যে পড়ে না, এটা ওনারা লেনদেনের কথা বলছেন। আমার মনে হয় এই ফিগারটা সম্ভব, এই জন্য সম্ভব কারণ আপনি 900 কত কোটি টাকা নিয়েছেন, আবার 900 কত কোটি টাকা উত্তোলন করেছেন। তার মানে কি এই উত্তোলনটা আমাদের জন্য না। যেমন মনে করেন আমি জমি ক্রয় করেছি, জমি ভাড়া করেছি, গাছ কিনেছি, সাপ্লাই করেছি, তারপর আমি মানুষকে কমিশন দিয়েছি, তো টাকা উত্তোলন না হলে কিভাবে দিবেন এগুলো? তার মানে ওনারা বুঝতে চেয়েছেন ট্রানজাকশন হয়েছে। হ্যাঁ, ট্রানজাকশন 900 কোটি টাকার উপরে হওয়া খুবই সম্ভব। কারণ সবচেয়ে ভালো লাগছে কি জানেন, বেশি ট্রি প্ল্যান্টেশন, তাই না? জি। আচ্ছা, আমি বেঁচে গেলাম একটা জিনিসে, কারণ প্রথম দিকে কিন্তু গণমাধ্যমগুলো লিখেছে হাজার হাজার কোটি টাকা। সে হাজার হাজার কোটি টাকার থেকে এখন দুদকের মাধ্যমে জানা গেল 1000 কোটি টাকা এক্সিড করতে পারেনি। কত? 900, এটি 921 কোটি। এটা এই ফিগারটি সত্যি, এইটার জন্য ধন্যবাদ। এটা একটা ভালো ফিগার দিয়েছে। অ্যাটলিস্ট আমরা একটা এলিগেশন থেকে বেরিয়ে গেলাম যে গণমাধ্যমের হাজার হাজার কোটি টাকা নিয়ে কোটি কোটি গাছের নামে, এটা থেকে বেঁচে গেলাম। আপনি আরো একটি তথ্য তুলে ধরতে চাই। 2004 থেকে 2012 সাল পর্যন্ত ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির বিভিন্ন প্রকল্পের 83টি ব্যাংক হিসেবের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় 450 কোটি টাকার বেশি। বিভিন্নভাবে উত্তোলন করা হয়েছে 419 কোটি বেশি। না, এটা ওনারা বলতে চাচ্ছেন 83টি হিসাব হবে না, মাল্টিপারপাসের হিসাব খুব কম, অল্প কয়েকটি। যদি ওনারা বলতে চাচ্ছেন 83টি ট্রানজাকশন, তাইলে হতে সম্ভব। কারণ 83 অ্যাকাউন্ট, 83টি ব্যাংক নাই বাংলাদেশে। আর আপনি ভালো করে জানেন একটি ব্যাংকে কোনোদিন দুটি অ্যাকাউন্ট খুলতে দেওয়া হয় না, আনলেস এদিকে একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা সেভিংস অ্যাকাউন্ট, তাইলে দেয়। তাও যদি আপনি হিসাব করেন তাহলে আমাদের 40টি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। এটা একেবারে একটা কাল্পনিক ফিগার দিয়েছে। এটা বলতে চেয়েছি কিনা যে আপনার 66টি চেকের মাধ্যমে বা ট্রানজাকশনের মাধ্যমে, তাহলে কম হয়েছে। কারণ শুধু 66টি ট্রানজাকশন হবে কেন? ট্রানজাকশন অনেক হয়েছে। আমি বলি মুখস্থ, আমরা টোটাল করেছি 1200 থেকে 1300 কোটি টাকার শেয়ারের ব্যাপারে সভ্যদের থেকে সংগ্রহ করা হয়েছে, যেটা আবার বিভিন্ন সময় বিনিয়োগ করা হয়েছে। এটা হচ্ছে আপনার শেয়ার। আর আমাদের দুইটা প্রজেক্ট, একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট আর একটা বিল্ডিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই দুইটা প্রজেক্টে ওই যারা আমাদের শেয়ার হোল্ডার আছে তাদের থেকে আবার আপনার আমানত নেওয়া হয়েছে 500 থেকে 600 কোটি টাকা হবে, এবং সেই আমানতের টাকা আবার বিনিয়োগও করা হয়েছে। কারণ আপনি যদি প্রপার্টি ল পড়েন দেখবেন সভ্যদের থেকে নেওয়া আমানত এই সমস্ত প্রকল্পে বিনিয়োগ করার বিধান, এটাই নিয়ম। কোম্পানির নামে সংগৃহীত টাকা দিয়ে কম দামে জমি কিনে বেশি দামে রেজিস্ট্রেশন দেখিয়ে প্রতিষ্ঠান থেকে অর্থ সরণের অভিযোগ। না, এটা সত্যি না। এটা কেন বলেছে আমি বুঝতে পেরেছি। বাংলাদেশে একটা জেনারেল প্র্যাকটিস আছে। আপনার ধরেন জমির দাম যদি হয় 10 লাখ টাকা কাঠা, এইটাকে কিন্তু 2 লাখ টাকা কাঠা দেখে রেজিস্ট্রেশন করার একটা নিয়ম আছে, করে অনেকে। বাট আমরা এই প্র্যাকটিসটা করতে রাজি হইনি। আমাদেরকে যখন বলা হয়, যারা রেজিস্ট্রেশনে হেল্প করে তারা বলে যে জমির ভ্যালু কত দেবে, তখন আমরা বলে থাকি যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা ধরতে হবে। এখন আসেন কেন ভ্যালু কম ধরা হয়? ভ্যালু যারা কম ধরেন তারা কেউ অফেন্ডেড হবেন না। ভ্যালু কম ধরার পিছনে উদ্দেশ্য হচ্ছে সরকারের রাজস্বকে ফাঁকি দেওয়া, এবং সেটা প্র্যাকটিস। কিন্তু আমরা বলেছি না, 10 লাখ টাকা কাঠার জায়গায় আমি 10 লাখ টাকা ডিক্লেয়ার করতে চাই। এখন ওনাদের কাছে বেশি কেন মনে হয়েছে? খুব সম্ভবত যিনি তদন্তটা করছেন উনি মনে মনে হতে ভাবছেন যে কিরে, এই 1 কাঠা জায়গা তো আমি 10 লাখ টাকা ঘোষণা করবো না, আমি ঘোষণা করবো 2 লাখ টাকা, ও ফি দিব সরকারকে 2 লাখ টাকা। যেহেতু ডেস্টিনি 10 লাখ টাকা ঘোষণা করে 10 লাখ টাকা ফি দিয়েছে, তার মানে সেটা ওভার প্রাইস করেছে, হয়তো এই কারণে সন্দেহ করছে। আর আমরা যেটা করে থাকি, আমরা একটি জমিরও ডিভ্যালুয়েট করি না, অ্যাকচুয়াল ভ্যালুতে কিন্তু আমরা ইয়ে দিই। যে কারণে অনেক সময় দেখা গেছে আমরা অনেক সম্পত্তি কিনতে পারিনি, কারণ সেলার সেল করতে চায় না। সেলারের কথা হচ্ছে না, আপনি যদি সব টাকা আমাকে হোয়াইট দেন, আমার সমস্যা আছে, আমাকে কিছু টাকা আদারওয়াইজ দিতে হবে। আমরা বলি না, আপনি জমির দাম যা হবে তাই ডিক্লেয়ার করলে যদি কিনতে রাজি থাকেন আমরা রেজিস্ট্রেশন করবো। এই কথাটাকে কিন্তু ব্যঙ্গ করে বলা হয়েছে যে অতিরিক্ত দাম দেওয়া হয়েছে, এটা কোনো সুযোগ নেই। তো ট্রি প্ল্যান্টেশনের যে প্যাকেজ গুলো বিক্রি করা হয়েছে সেগুলোর ব্যাংক হিসাব থেকে অর্থ আপনাদের অ্যাকাউন্টে পরিচালনা সম্ভব না। সেটা একমাত্র আমি বলি, একমাত্র বছরে একবার ডিভিডেন্ড এন্ড সেলস ইনসেন্টিভ ছাড়া কোনোদিনই সম্ভব না। আমাদের 2 রকমের ইনকাম আছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন কোনো পণ্য বা সেবা বিক্রি করি সাথে সাথে একটা ইনস্ট্যান্ট কমিশন দিয়ে থাকি, যেটাকে আমরা এইচপিডি কমিশন বলি, হাই পারফর্মিং ডিস্ট্রিবিউটর কমিশন। একটা বিক্রি করলে একটার উপরে কমিশন দেওয়া হয়, এটা একটা। আরেকটা হচ্ছে সপ্তাহ শেষে বা মাস শেষে একটা হিসাব হয় কিউমুলেটিভ, সেখানে একটা কমিশন দেওয়া হয়, তাহলে দ্বিতীয় কমিশন। আর তৃতীয়টা হচ্ছে বছর শেষে
ওই যে আপনার প্রভিশন করে যে টাকাগুলো রাখা হয় খরচের জন্য, তা বাদ দিয়ে যদি প্রতি প্যাকেজে 1000-1200 টাকা লাভ থাকে, সেই টাকাটাকে কি করা হয় এবার আমি বলি। ধরেন একটা 10,000 টাকার প্যাকেজ বিক্রি হলো, সেখানে 4300 টাকা ডেস্টিনি 2000 কে দিয়ে দেওয়া হলো অ্যাজ এ সেলস কমিশন। ডেস্টিনি 2000 লিমিটেড যখন এই সেলস কমিশনে 4300 টাকা বন্টন করা শুরু করে, তো সেখানে আমরা অনেকে যারা ডিস্ট্রিবিউটর আছি, অনেকের ভাগে একটু 1 পয়সা 2 পয়সা করে পড়তে থাকে। সেখানে একটা কমিশন পাওয়া যায় 4300 টাকা থেকে। আর থাকে 5700 টাকা। 5700 টাকা থেকে মনে করেন 4200 টাকার মতো টাকা আপনার প্রভিশন করে 12 বছরের জন্য রাখা হয়। এটা খরচের জন্য, এটা আমাদের মুনাফার মধ্যে পড়ে না। আর মাইনাস করলে থাকবে হয়তো 1200 থেকে 1300 টাকা। ওই 1200 থেকে 1300 টাকাকে যখন নিট মুনাফা ধরা হয়, তখন একটা কাজ করা হয়, এখান থেকে 50% রাখা হয় জেনারেল রিজার্ভ। তারপর 1300 টাকা থেকে 650 টাকা আগামী অর্থ উন্নয়নের জন্য, কোম্পানির উন্নয়নের ক্ষেত্রে রাখা হয় জেনারেল রিজার্ভ। ফাইনালি কত থাকে? 650। এই 650 কে কিন্তু ট্যাক্সেবল ইনকাম ডিক্লেয়ার করে 37% কোম্পানি দেয়, ট্যাক্স দেয়। এবার এখান থেকে যারা ডিভিডেন্ড পান, তারা আবার 25% ইনকাম ট্যাক্স দেন। ওই ধরনের টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে কোম্পানির চেকের মাধ্যমে আসবে। আমরা কিন্তু কখনো ক্যাশ লেনদেন করি না। আপনি জানেন এই বিভ্রান্ত কেন হচ্ছে ওনাদের? আমার ধারণা ওনারা এই ধরনের কোম্পানি একটিও দেখেন নাই যিনি 10,000 টাকার ট্রানজেকশনটা চেকের মাধ্যমে করেন, তাই এত হিসাব ওনার চোখে পড়ছে। কারণ আমরা 10,000 টাকার হিসাবও কিন্তু পারতপক্ষে কাউকে ক্যাশ দিই। বেস্ট এয়ার লিমিটেডের এয়ারক্রাফট আমদানি না করে এই প্রতিষ্ঠানের নামে এলসির মাধ্যমে অর্ধ-শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিভাবে একটি টাকাও যায়নি। আমরা এই পর্যন্ত এলসি খুলেছি বেস্ট এয়ারের নামে খুব সম্ভবত 3টি থেকে 4টি। একটি এলসি খোলা হয়েছে কক্সবাজারে, আমাদের একটি কার্গো এয়ারক্রাফট আছে, সেটার একটা ইঞ্জিনের জন্য। একটি এলসি খোলা হয়েছে প্রায় $8 লাখ, সেটা $8 লাখ মানে কত টাকা দাঁড়ায়? 8 লাখের সাথে 57 কোটি টাকার, যেটা হচ্ছে এটা ছিল জিএসসি। জিএসসিটা হচ্ছে গ্রাউন্ড সার্ভিস, আমরা মনে এটাই কমপ্লেন করেছি আর কি। জিএসসিটা হচ্ছে গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট। যারা এভিয়েশন বিজনেসে আছেন তারা বুঝতে পারবেন আমি কি কথাগুলো বলছি। যখন আপনি বিমানে বিজনেস করতে যাবেন, কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো আপনাকে আগাম এলসি খুলতে হয়, যাতে বিমান যখন চলে আসবে ওই গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট গুলো দিয়ে যেন অপারেশন বন্ধ না থাকে। এই জিএসসির জন্য 8 লক্ষ সামথিং হচ্ছে, অ্যাবাউট 50 to 60 crore টাকার আমরা একটা এলসি খুলেছি। খোলার পরে আমাদের যখন মালগুলা ঢাকা এয়ারপোর্টে আসলো, যখন আমরা দেখলাম যে ওই মালগুলা আপ টু দা মার্ক নয়, বরং আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা ওই এলসি কে ক্যান্সেল করেছি। বেস্ট এভিয়েশন কোম্পানিটি কেনার ক্ষেত্রে কি আমি বলি আমরা এই এলসি ক্যান্সেল করেছি। এটা বোধহয় 6 থেকে 7 কোটি টাকা এলসি হবে, আমার মানে মুখস্থ নেই। এখন কথা হচ্ছে যে এলসিটি আমরা ক্যান্সেল করে টাকাটা উল্টা রেখে দিলাম বাংলাদেশে, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে টাকা চলে গেছে। দরকার হলে ওনারা গিয়ে দেখুন এইচএসবিসি ব্যাংক থেকে এলসি খোলা হয়েছে, ব্যাংককে জিজ্ঞেস করলে তো হয় যে এলসি টাকা বিদেশে গেছে কিনা, তারাই তো বলে দিবে যে টাকা গেছে কি যায়নি। বরং আমরা যেটা করেছি ওই গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট গুলো বাজেয়াপ্ত করেছি। আর যেটা বললেন বেস্ট এয়ার কেনার ক্ষেত্রে, বেস্ট এয়ার কেনার ক্ষেত্রে বেস্ট এয়ার কেনা হয়েছে কিন্তু অন্যভাবে। হায়দার সাহেব যখন মালিক ছিলেন, ওনার সাথে চুক্তি ছিল আপনার যে 50-60 কোটি টাকা দেনা আছে, এই দেনাগুলো আমরা শোধ করে দেবো কোথায়? পেট্রো বাংলা, সিভিল এভিয়েশন, এনবিআর। তো আমরা তো এদেরকে টাকা দিয়েছি, সেখানে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। তার পক্ষ থেকে দেনা শোধ করা হয়েছে, কারণ এই ভদ্রলোকের দেনা ছিল 50 কোটি টাকার উপরে। এখন আমি যদি সিভিল এভিয়েশনকে, এনবিআর কে এবং পেট্রো বাংলাকে এবং আদার ভেন্ডরদেরকে টাকা দেওয়াটা যদি দুর্নীতির মধ্যে পড়ে, তাহলে ভাগে কিন্তু ওনারা নিজেরাও আছেন দুর্নীতিতে। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যাংক হিসাব থেকে বেস্ট এভিয়েশনের ব্যাংক অ্যাকাউন্টে 15 কোটি টাকা সরানো হলো কিভাবে? এটা 15 কোটি না, শুধু যেহেতু বেস্ট এভিয়েশনের অফিসিয়ালি 80% মালিক হচ্ছে মাল্টিপারপাস, এবং কিছু জায়গায় আরো 10% তারা মালিকানা হয়েছে, কাগজপত্র প্রসেসে আছে, তারপরে টোটাল 90%। বেস্ট এভিয়েশনের 90% মালিক হচ্ছে মাল্টিপারপাস। ওকে, লেটস সে ইউ আর মাল্টিপারপাস, আমি বেস্ট এয়ার, আমাকে আপনি ওপর 90%। কালকে যদি আমার কোনো টাকার দরকার হয়, কে ফাইন্যান্স করবে? আপনি করবেন। ওনারা অঙ্কটা কম লিখেছেন 15 কোটি, আমি তো বলবো আরো বেশি ফাইন্যান্স করেছি 100 কোটি। এই পর্যন্ত মাল্টিপারপাস বেস্ট এর উপরে ফাইন্যান্স করছে 100 কোটি টাকার উপরে। কারণ 72 কোটি টাকা তো আপনার স্ট্যান্ড বাই এলসির দাম, যে এলসিটা আমরা এখনো এক্সিকিউট করতে পারি না। আমরা আপনার এইচএসবিসি ব্যাংকে 72 কোটি টাকা ফ্রিজ করে একটা স্ট্যান্ড বাই এলসি দিয়েছি 2টা এয়ারক্রাফট লিজ করার জন্য। এখন পর্যন্ত এয়ারক্রাফটও আসে নাই, আমরা এই টাকাও ছাড়িনি। ওই টাকা ওভাবেই আছে স্ট্যান্ড বাই এলসিতে 72 কোটি টাকা গেল সেখানে। তারপরে জিএসসির অ্যাকাউন্ট, সবকিছু মিলিয়ে আমি বলবো মোর দেন 100 কোটি টাকা কোঅপারেটিভ থেকে ফাইন্যান্স হয়েছে বেস্ট এয়ার। 15 কোটি টাকা আলাদা করে দেখানোর কি উদ্দেশ্য থাকতে পারে? তাহলে মনে হয় ওনারা আর কোনো চেক চোখে বড় নেই।
আমার কথা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে আরেকটা প্রতিষ্ঠান ওন করে 90%, সেখানে সে অনেক বিনিয়োগ করবে, এটাই ন্যাচারাল। অন্য কোটি টাকা দিয়ে জীবনে বিমান হইবে না, এটা 1-1.5 কোটি টাকার ফিগার হতে হবে আমার হিসাবে। এখানে ওনারা ভুল করছেন। মোহাম্মদ রফিকুল আমিন, খোলামেলা আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এমএলএম জিজ্ঞাসা। আমরা এই অনুষ্ঠানে প্রতিদিনই কথা বলার চেষ্টা করি সবশেষ আলোচিত যে প্রত্যয়গুলো মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক বিজনেস বা ডাইরেক্ট সেলিং, সেই অনুযায়ী ডেস্টিনি গ্রুপ বা ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে যে প্রশ্নগুলো হচ্ছে সেই বিষয়গুলো, আপনাদের মনে সৃষ্ট প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা থাকে এই অনুষ্ঠান জুড়ে। আগামী দিনগুলোতে আপনারা অনুষ্ঠান দেখবেন এবং আপনাদের মনে সৃষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পাবেন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এমএলএম জিজ্ঞাসা। সবার জন্য শুভকামনা।